মোহনদাস করমচাঁদ গান্ধী নিছক একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে নয়, বরং একজন আন্তর্জাতিক ইতিহাসবিদের দৃষ্টিকোণ থেকে তার রাজনৈতিক বিবর্তনকে বোঝাটা বেশ জরুরি। আজকের এই বিশ্লেষণে আমাদের মূল ফোকাস থাকবে কিভাবে একজন অত্যন্ত প্র্যাগম্যাটিক বা বাস্তববাদী রাজনৈতিক কৌশলবিদ হিসেবে তিনি তার পদ্ধতিগুলোকে ক্রমাগত উন্নত করেছেন, আর কিভাবে তার এই পদ্ধতিগুলোই আধুনিক যুগে বিশ্বজুড়ে নাগরিক অধিকার আন্দোলনের শক্ত একটা ভিত্তি করে দিয়েছে। তার একটা খুব বিখ্যাত কথা আছে, আত্মার শক্তি একটি সর্বজনীন শক্তি, যা আত্মীয় ও অপরিচিতের মধ্যে পার্থক্য করে না। এই যে সোল ফোর্স বা আত্মার শক্তির গভীর একটা দর্শন, এটাই কিন্তু পরবর্তীতে সারা বিশ্বে সমসাময়িক নাগরিক অধিকার সংগ্রামের একেবারে মূল ব্লুপ্রিন্ট হয়ে দাঁড়িয়েছিল। মানে পেশি শক্তির চেয়ে নৈতিক অবস্থানকে বেশি গুরুত্ব দিয়ে কিভাবে কাঠামোগত ক্ষমতাকে চ্যালেঞ্জ করা যায়, সেটাই ছিল এর মূল কথা। তো এই পুরো ঘটনা প্রবাহটাকে আমরা কয়েকটা ধাপে ভাগ করে দেখতে পারি। শুরুতেই থাকছে তার শৈশবের পুরাণ আর আইনি শিক্ষার ভিত্তি, এরপর দক্ষিণ আফ্রিকায় সত্যাগ্রহের উদ্ভব, তারপর ভারতে বিশাল পরিসরে গণজাগরণ, এছাড়াও রাজনৈতিক প্রতিবাদ হিসেবে তার ব্যক্তিগত জীবনযাপন, বহুত্ববাদ ও দেশভাগ, এবং সবশেষে বিশ্বব্যাপী নাগরিক অধিকারের ক্ষেত্রে তার রেখে যাওয়া উত্তরাধিকার নিয়ে আমরা আলোচনা করব। একজন মানুষের আদর্শিক পরিবর্তন বুঝতে হলে তার জীবনের টাইমলাইন বা ভৌগোলিক পরিক্রমাটা খেয়াল করাটা খুব দরকার। 1869 সালে তার জন্ম, এরপর 1888 সালে লন্ডনে আইনি শিক্ষা নিতে যাওয়া, সেখান থেকে 1893 সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমানো এবং শেষমেশ 1915 সালে ভারতে ফিরে এসে স্বাধীনতা সংগ্রামের হাল ধরা, এই পুরো যাত্রাপথটাই আসলে তার রাজনৈতিক বিবর্তনের চাবিকাঠি। চলুন তাহলে শুরু করা যাক একেবারে প্রথম দিককার ভিত্তি দিয়ে, পুরাণ এবং আইনি শিক্ষা। গণ আন্দোলনের রূপকার হওয়ার আগে তার নিজের ভেতরে সত্য এবং ক্ষমতার একটা মজবুত বোঝাপড়া তৈরি হওয়াটা আবশ্যক ছিল। শৈশবে শোনা শ্রবণ আর রাজা হরিশ্চন্দ্রের পৌরাণিক গল্পগুলো, আর সেই সাথে তার মায়ের প্রণামী ঐতিহ্যের যে কঠোর উপবাসের নিয়ম, এসবই তার মনে সত্য ও সততার একটা গভীর ভিত্তি গেঁথে দিয়েছিল। আবার অন্যদিকে লন্ডনের ইনার টেম্পলে বসে যে আইনি শিক্ষা তিনি পেয়েছিলেন, কিংবা লন্ডন ভেজিটেরিয়ান সোসাইটিতে কাজ করার যে অভিজ্ঞতা তার হয়েছিল, সেগুলো তাকে ব্রিটিশ ঔপনিবেশিক ক্ষমতার কাঠামোগত দিকগুলো একেবারে ভেতর থেকে চিনতে সাহায্য করেছিল। এরপর আসছে তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, দক্ষিণ আফ্রিকা এবং সত্যাগ্রহের উদ্ভব। দক্ষিণ আফ্রিকার সময়কালটা খুব ইন্টারেস্টিং। 1890 দশকের শুরুর দিকে তিনি কিন্তু নিজেকে মূলত একজন অনুগত ব্রিটিশ হিসেবেই ভাবতেন। তখন তার পদ্ধতিগুলো ছিল খুবই নিয়মতান্ত্রিক, যেমন আইনি আবেদন করা বা বোয়ার যুদ্ধের সময় ব্রিটিশদের সাহায্য করতে একটা আস্ত অ্যাম্বুলেন্স কোর গঠন করে ফেলা। কিন্তু 1906 সালের দিকে যখন ভারতীয়দের অপরাধে সাব্যস্ত করে বৈষম্যমূলক বায়োমেট্রিক আইন পাস হলো, তখন তার পদ্ধতি পুরোপুরি পাল্টে যায়। এই আইনটাই তাকে চরমপন্থী করে তোলে, আর তিনি সরাসরি অবাধ্যতা ও গণপ্রতিরোধের দিকে ঝুঁকে পড়েন। আর এখান থেকেই জন্ম নেয় সত্যাগ্রহ। রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে সত্যাগ্রহকে কিন্তু নিছক কোনো শান্তিপূর্ণ প্রতিবাদ ভাবলে ভুল হবে। এটি মূলত আত্মার শক্তি বা সত্যের প্রতি অবিচল নিষ্ঠা। সোজা কথায় এটি এমন একটা সুচিন্তিত অসম রাজনৈতিক রণকৌশল, যেখানে স্বেচ্ছায় কষ্টভোগ করার মাধ্যমে প্রতিপক্ষের ওপর এক প্রবল নৈতিক চাপ তৈরি করা হয়, যাতে তারা দাবি মেনে নিতে বাধ্য হয়। এবার দৃষ্টি দেওয়া যাক ভারতে ফিরে আসার পর তার সৃষ্ট গণজাগরণের দিকে। দক্ষিণ আফ্রিকায় তার যে সাংগঠনিক কৌশল ছিল, তার সাথে ভারতের কৌশল মেলালে বিস্তর ফারাক চোখে পড়বে। কারণ দক্ষিণ আফ্রিকায় তিনি মূলত একটি নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়কে সংগঠিত করেছিলেন স্থানীয় আইনি লড়াই বা ইন্ডিয়ান ওপিনিয়ন সংবাদপত্রের মাধ্যমে। কিন্তু ভারতে এসে সেই স্কেলটা অকল্পনীয়ভাবে বেড়ে যায়। পুরো উপমহাদেশের গ্রামীণ কৃষক থেকে শুরু করে শহরের শ্রমিক, সবাইকে এক ছাতার নিচে এনে দেশব্যাপী গণবয়কট এবং অসহযোগ আন্দোলনের মতো বিশাল সব কর্মপন্থা হাতে নিতে হয়েছিল তাকে। এই বিশাল কর্মযজ্ঞের ধাপগুলো খেয়াল করলেই তার কৌশলগত বিস্তৃতির বিষয়টা স্পষ্ট হয়। 1917 সালে চম্পারণে কৃষকদের স্থানীয় দাবি আদায়ের আন্দোলন দিয়ে শুরু। এরপর 1920 দশকে ব্রিটিশ প্রতিষ্ঠান বর্জন করে অসহযোগ আন্দোলন। তারপর 1930 সালে ঔপনিবেশিক লবণ কর অমান্য করতে সেই ঐতিহাসিক 400 কিলোমিটার লবণ পদযাত্রা, এবং সবশেষে 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন, যেখানে তিনি ব্রিটিশদের কাছে সরাসরি এবং অবিলম্বে সম্পূর্ণ জাতীয় শাসনের চূড়ান্ত দাবি তুলে ধরেছিলেন। তার রাজনৈতিক দর্শনের আরেকটা দারুণ দিক হল কিভাবে তার ব্যক্তিগত জীবনযাপনটাই একটা রাজনৈতিক প্রতিবাদ হয়ে উঠেছিল। 1931 সালে উইনস্টন চার্চিলের একটা কথা এখানে না বললেই নয়। তিনি খুব ক্ষুব্ধ হয়ে বলেছিলেন, রাষ্ট্রদ্রোহী আইনজীবী মিস্টার গান্ধী এখন একজন ফকিরের ভান করে ভাইসরয়ের প্রাসাদের সিঁড়ি দিয়ে অর্ধনগ্ন অবস্থায় হেঁটে উঠছেন।
এই তীব্র অবজ্ঞাপূর্ণ কথাটাই আসলে প্রমাণ করে যে ব্রিটিশ সাম্রাজ্য তাকে কতটা ভয় পেত। গান্ধীর এই হিসেবি এবং অত্যন্ত দৃশ্যমান জীবনযাপন শৈলী তাদের কাছে কতটা মারাত্মক একটা রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছিল সেটা এই উক্তি থেকেই পরিষ্কার বোঝা যায়। তার সাধারণ হাতে বোনা ধুতি পরা, প্রকাশ্যে উপবাস করা বা টলস্টয় ফার্মের মতো আশ্রম প্রতিষ্ঠা করা, এগুলোকে অনেকেই হয়তো কেবল আধ্যাত্মিক অভ্যাস ভাবতে পারেন, কিন্তু রাজনৈতিক বিশ্লেষণে এগুলো ছিল অত্যন্ত কার্যকরী প্রতিবাদের হাতিয়ার। ধুতি পরার মাধ্যমে তিনি যেমন ভারতের গ্রামীণ দরিদ্রদের সাথে একাত্মতা প্রকাশ করেছিলেন, তেমনি বিদেশি বস্ত্র বর্জন করেছিলেন। আবার উপবাস করার মাধ্যমে তিনি বিশাল নৈতিক চাপ সৃষ্টি করে অনেক বড় বড় এবং মারাত্মক ধর্মীয় দাঙ্গা থামিয়ে দিয়েছিলেন। পাশাপাশি আশ্রমগুলো ছিল স্বনির্ভরতা আর শান্তিপূর্ণ প্রতিরোধের নীতি চর্চা করার একটি কেন্দ্র। এবার আসা যাক তার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং অধ্যায়ে, বহুত্ববাদ এবং দেশভাগ। স্বাধীন ভারতের জন্য তার যে বহুত্ববাদী দৃষ্টিভঙ্গি ছিল, অর্থাৎ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়কে ঐক্যবদ্ধ রাখার যে চূড়ান্ত লক্ষ্য, তা এক চরম বাস্তবতার মুখে ধাক্কা খায়। যখন ধর্মের ভিত্তিতে উপমহাদেশকে বিভক্ত করার রাজনৈতিক দাবি প্রবল হয়ে ওঠে, তখন তার এই একীভূত ভারতের স্বপ্ন মৌলিকভাবেই বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়। তিনি এই ধর্মীয় ভিত্তিতে ব্রিটিশ ভারতের বিভাজনের তীব্র বিরোধিতা করেছিলেন একেবারে শেষ দিন পর্যন্ত। কংগ্রেস এবং মুসলিম লীগের সহযোগিতায় একটি অস্থায়ী সরকার গঠনের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। ১৯৪৭ সালের স্বাধীনতা দিবসে যখন সারা দেশ উৎসবে মাতোয়ারা, তিনি তখন কলকাতায় উপবাস পালন করছিলেন শান্তি কামনায়। আর এরপর ১৯৪৮ সালের জানুয়ারিতে দিল্লিতে ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করার জন্য তিনি তার জীবনের শেষ উপবাসটি করেন। অর্থাৎ নিজের জীবনটাটি তিনি চূড়ান্ত কৌশলগত পদক্ষেপ হিসেবে ব্যবহার করেছিলেন, রক্তপাত বন্ধ করার এক বেপরোয়া হাতিয়ার হিসেবে। সবশেষে আলোচনা করা যাক বিশ্বব্যাপী নাগরিক অধিকারের ক্ষেত্রে তার রেখে যাওয়া উত্তরাধিকার নিয়ে। আন্তর্জাতিক ইতিহাসের পাতা ঘাটলে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে তার এই পদ্ধতিগুলোর দীর্ঘস্থায়ী প্রভাব সত্যি অভাবনীয়। অহিংসাকে নিছক একটি প্রাচীন ধর্মীয় ধারণা থেকে বের করে এনে তিনি এটিকে আধুনিক রাজনৈতিক কাঠামোতে রূপান্তরিত করেছিলেন। এই দর্শন শুধু ভারত নয়, বরং দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বিরোধী সংগ্রামকে গভীরভাবে প্রভাবিত করেছিল। নেলসন ম্যান্ডেলা থেকে শুরু করে মার্টিন লুথার কিং জুনিয়রের মতো ভবিষ্যৎ বিশ্বনেতাদের অনুপ্রাণিত করেছিল। তিনি আক্ষরিক অর্থেই প্রমাণ করে দেখিয়েছিলেন যে এই অসম আত্মার শক্তি দিয়ে একটা শক্তিশালী সাম্রাজ্যবাদী শক্তিরও পতন ঘটানো সম্ভব। দক্ষিণ আফ্রিকার নাটালে তার সেই প্রাথমিক নাগরিক অধিকার নিয়ে কাজের প্রায় শতবর্ষ পর ১৯৯৪ সালে এসে যখন সে দেশের কৃষ্ণাঙ্গরা অবশেষে ভোটাধিকার লাভ করে, তখন দেশটিতে তাকে একজন জাতীয় বীর হিসাবে সম্মান জানানো হয়। বৈশ্বিক পরিমণ্ডলে তার দর্শনের এর চেয়ে বড় স্বীকৃতি আর কি হতে পারে? এতক্ষণ ধরে একজন রাজনৈতিক রণকৌশলী হিসেবে তার এই পুরো জার্নিটা বিশ্লেষণ করার পর একটা খুব প্রাসঙ্গিক এবং সমালোচনামূলক প্রশ্ন কিন্তু থেকেই যায়। সত্যাগ্রহের এই যে কৌশলগত প্রয়োগ, অর্থাৎ নৈতিক সুবিধা অর্জনের জন্য স্বেচ্ছায় কষ্ট ভোগ করার এই পদ্ধতি, তা কি আজও আমাদের সমসাময়িক বিশ্বদ্বন্দ্বে প্রথিত ক্ষমতার কাঠামো ভাঙার জন্য একটা কার্যকর কৌশল হিসেবে কাজ করতে পারে? বর্তমান সময়ের রাজনৈতিক অসাম্য ও দ্বন্দ্ব সমাধানের ক্ষেত্রে এই আত্মার শক্তি কি আজও সমানভাবে প্রাসঙ্গিক? এই ভাবনার জায়গাটা খোলা রেখেই আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করা হচ্ছে।